সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে এখন পর্যন্ত গাজায় কতজন ইসরায়েলি সেনা নিহত হল। দীর্ঘ ৭০ বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, গুম খুনের প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে গিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপ হামাসের যোদ্ধারা। এতে ১২০০-র মতো লোক নিহত হয় বলে দাবি করা হয় ইসরায়েলের পক্ষ থেকে। ওই সময় ইসরায়েল থেকে প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে যোদ্ধারা। এবারে জানাবো মোদির মস্কো সফরকে ঈর্ষার চোখে দেখছে পশ্চিমা বিশ্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এতেই পশ্চিমাদের চোখ জ্বালা পোড়া শুরু হয়েছে। জানাবো গাজায় যুদ্ধবিরতি চান না বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছিল হামাস, তবে সেটি আজও কার্যকর হয়নি। এবার থাকছে একটি হৃদয় বিদারক সংবাদ। মাত্র ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করল বাবা। চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই জানিয়ে ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করেছেন এক বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো দিনে দুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। সোমবার দিন দুপুরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন এ হামলায় কিয়েভের এক শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এখন পর্যন্ত গাজায় কতজন ইসরায়েলি সেনা নিহত হল। দীর্ঘ ৭০ বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, গুম খুনের প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে গিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপ হামাসের যোদ্ধারা। এতে ১২০০-র মতো লোক নিহত হয় বলে দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই সময় ইসরায়েল থেকে প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনকে অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ ৭০ বছরের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, গুম খুনের প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবরের সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে গিয়ে হামলা চালায়, যা আজও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৮,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। তাছাড়া আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি, উদ্বাস্তু হয়েছে কয়েক লক্ষ ফিলিস্তিনি। দীর্ঘ ৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ এখন কতজন ইসরায়েলি সেনা নিহত হল তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। তাছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এ ধরনের তথ্য খুব কমই জানানো হয়। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে এখন পর্যন্ত গাজা যুদ্ধে ৩২৪ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েক হাজার সৈন্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে চলমান যুদ্ধের সময় নিহত ৬৮০ সেনা অফিসার্স এবং রিজার্ভ ফোর্সের সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে। নিহতদের মধ্যে কয়েক ডজন স্থায়ী নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। তাদের প্রায় অর্ধেকই গাজার সীমান্তে নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৩২৪ জন সেনা হামাস পূর্বচালিত ভূখণ্ড এবং সীমান্তে স্থল অভিযানের সময় নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে গাজা সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে মোকাবেলায় ৫৮ জন অফিসার নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমটি জানিয়েছে যুদ্ধ শুরু হবার পর থেকে লেবাননের সীমান্তে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সদস্যদের হামলায় অন্তত ১৩ জন সৈন্য এবং একজন স্থানীয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীরে এবং ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত হয়েছে। পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযানে ২ সেনা নিহত হয়েছে। তবে এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তথ্য প্রকাশ করেছে তা থেকে অনুমান করা যায় যে গাজায় ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। মোদির মস্কো সফরকে ঈর্ষার চোখে দেখছে পশ্চিমা বিশ্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর এই প্রথম ২২তম ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে রাশিয়ায় পা রাখতে চলেছেন নরেন্দ্র মোদি। জানা গেছে দুই নেতা দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের বিভিন্ন বিষয় পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। এদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রেমলিন। রোববার তারা বলছে পশ্চিমা দেশগুলোর ভারতীয় প্রধানমন্ত্রী রুশ সফরের প্রতি ঈর্ষান্বিত। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল
ভিজিটি আরকেতে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, অবশ্যই পুতিন মোদি বৈঠকের এজেন্ডা অনেক বিস্তৃত। বলা যেতে পারে দুই নেতা অত্যন্ত ব্যস্ততা থাকবে। এটি একটি বেসরকারি সফর বলেও আমরা আশা করছি। দুই রাষ্ট্রপ্রধান অনানুষ্ঠানিকভাবেও একে অপরের সঙ্গে কথা বলবেন। তিনি আরও বলেন, রাশিয়া ভারত সম্পর্ক এখন কৌশলগত অংশীদারত্বের স্তরে রয়েছে। আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ সফর প্রত্যাশা করছি। দুই দেশের সম্পর্কের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দিমিত্র পেসকোভ আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টিকে ঈর্ষার চোখে দেখছে। এর অর্থ তারা এই সফরের উপর খুব কড়া নজর রাখছে। এই নিবিড় পর্যবেক্ষণের অর্থ তারা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এটা অত্যন্ত গুরুত্ব দেওয়ার মতোই হতে চলেছে। প্রসঙ্গত 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যুদ্ধ আন্তর্জাতিক অর্থনীতির ক্ষতি করছে বলেও যুদ্ধের অবসানের উপর জোর দিয়েছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক নষ্ট করেনি নয়াদিল্লি। পশ্চিমা চাপের মুখেও ভারত এখন পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ সামরিক অভিযানের নিন্দা করেনি। নয়াদিল্লি বরাবরই বলেছে, কূটনৈতিক এবং আলাপ আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান করতে হবে। যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছিল হামাস। তবে সেটি আজও কার্যকর হয়নি। এর মধ্যে ফের নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় গাজায় যুদ্ধ শুরু করার অনুমতি চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেতানিয়াহু বলেন, 9 মাস পুরনো যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। এর লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো এবং গাজায় আটক প্রায় 120 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা। ইসরায়েলি যুদ্ধবিরতি প্রতিশ্রুতি নিয়ে হামাস এক সূত্রের রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার আগে মৌখিকভাবে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছিল। আর এখন সেই আলোচনার 6 সপ্তাহ পর তারা বলছে ফের যুদ্ধের অনুমতি দেবে। যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন করে নেতানিয়াহু 4টি দাবি জানিয়েছেন। তার মধ্যে আছে, ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ পুনরায় শুরু করতে বাধা দেওয়া যাবে না, হামাসের সামরিক এবং শাসন ক্ষমতাকে ধ্বংস করার পাশাপাশি জিম্মিদের ফেরত দিতে হবে, গাজা মিশর সীমান্ত দিয়ে হামাসের কাছে যে কোনো ধরনের অস্ত্র পাচার নিষিদ্ধ করতে হবে, সেই সঙ্গে হাজার হাজার জঙ্গিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে না তারা। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যে পরিকল্পনায় সম্মত হয়েছে সেটাতে প্রেসিডেন্ট বাইডেন স্বাগত জানিয়েছে। আর সেটি হলে যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য লঙ্ঘন না করেই জিম্মিদের ফেরত দেওয়ার অনুমতি দেবে ইসরায়েল। মাত্র 15 দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করল বাবা। চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ বহনের সক্ষমতা নেই জানিয়ে 15 দিন বয়সী মেয়েকে জীবন্ত দাফন করেছেন এক বাবা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধ স্বীকারও করেছেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, সিন্ধু প্রদেশের থারোর সাথে নিজের 15 দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধের দায়ে এক বাবাকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন। নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, তিনি তার শিশুকন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না, আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি। দিনে দুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত 20। সোমবার দিন দুপুরে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে 20 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এই হামলায় কিয়েভের এক শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যতটা সম্ভব প্রাণহানি কমিয়ে আনতে এবং সংস্থাগুলো কাজ করছে। রুশ বাহিনী বিভিন্ন শহর লক্ষ্য করে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় বিভিন্ন শহরের অবকাঠামো, বাণিজ্যিক এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ শহরের মেয়র ওলেকজান্ডার ভিলকুল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে হামলায় 7 জন নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন। অন্যদিকে জেলেনস্কির শহর ক্রিভিরুহে 10 জন এবং 31 জন আহত হয়েছেন। দোনেস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের পোকরভস্কে ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় শান্তি ফেরাতে কিয়েভ এবং মস্কো সফর করছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গত শুক্রবার অরবানের সঙ্গে বৈঠকে পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করার দিকে শর্তযুক্ত ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তারপরেই বড়সড় হামলা চালালো রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো নিশ্চিত করেছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হবার পর থেকে এটি সবচেয়ে ধ্বংসাত্মক ছিল।